প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমাকে ঝোকানোর জন্য 7বার জন্ম নিতে হবে, সিআইডি নোটিশের পর গর্জে উঠলেন অভিষেক। বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, মাঝরাতে দমদম স্টেশনে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো পরপর সব দোকান। সোনারপুরে অভিষেককে মারধর, হেনস্থার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল বাংলায় যে সংস্কৃতি তৈরি করেছিল আজ নিজেরাই তার শিকার, অভিষেকের উপর হামলার ঘটনায় চাঁচাছোলা প্রতিক্রিয়া অধীরের। 15 বছরের বর্বরতা আর অভিষেকের অহংকারেরই ফল এই হামলা, বিজেপি যোগসূত্রের দাবি উড়িয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। জুলাই থেকেই বাড়ি বাড়ি স্মার্ট মিটার, 2 কোটি গ্রাহকের জন্য বড় ঘোষণা, বিদ্যুৎ বিলে আসছে বদল। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে হাতিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার, ফাঁস তৃণমূল নেত্রীর স্বামীর কীর্তি। তৃণমূলে ভালো বা খারাপ বলে কিছু নেই, পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢাললেন শ্রমিক। কাটোয়ায় 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে, অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক কটাক্ষ দিলীপের। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে নাজেহাল আমজনতা, ভোটের প্রতিশ্রুতি কি তবে মিথ্যে, প্রশ্ন তুলে সরব গ্রাহকরা। দিল্লিতে 5 তলা বহুতল ভেঙে মৃত 2, মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ রাজ্যের 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আমাকে ঝোকানোর জন্য 7বার জন্ম নিতে হবে, সিআইডি নোটিশের পর গর্জে উঠলেন অভিষেক। বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক আবহে রাজ্য রাজনীতিতে ফের একবার উত্তেজনার পারদ তুঙ্গে। দলীয় কর্মীদের বাড়িতে দেখা করে ফেরার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে পৌঁছল সিআইডির প্রতিনিধি দল। সোমবার তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে পৌঁছয় সিআইডির 5 সদস্যের একটি দল। ওই সময় অভিষেক বেলেঘাটায় ছিলেন। পরে দুপুর 2:22 নাগাদ তিনি কালীঘাটের বাড়িতে পৌঁছলে সিআইডি অফিসাররা সেখানে যান। 2:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সিআইডির নোটিশ গ্রহণ করেন। মূলত বিধানসভার সহিত সংক্রান্ত একটি তদন্তের সূত্রে এই তলব বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা নিজের বাড়িতে সিআইডির উপস্থিতিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি মনে করছে ইডি সিবিআই ব্যর্থ হওয়ায় এখন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ বা সিআইডি দিয়ে আমাকে মাথা নত করাবে, কিন্তু আমি অন্য ধাতুতে করা আমাকে ঝোকানোর জন্য 7বার জন্ম নিতে হবে, ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাক। অভিষেকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে, তদন্তের খাতিরে দলের শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদ করা সিআইডির কাজ। উনি সিআইডি অফিসারদের কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন? অভিষেকের এখনো অনেক অহংকার, তিনি ভুলে গেছেন গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, ফলতায় ডাবল ডোজে মানুষ ওদের দমিয়েছে, তাই অহমিকা ছেড়ে মাটিতে আসুন। তদন্ত প্রক্রিয়া নিয়ে শাসক ও বিরোধী দলের এই বাকযুদ্ধ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। সোমবার বেলা 12টায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়া নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, মাঝরাতে দমদম স্টেশনে চলল বুলডোজার, ঘুরিয়ে দেওয়া হলো পরপর সব দোকান। বেআইনি নির্মাণ আর বরদাস্ত করা হবে না। রেলের জমিতে দিনের পর দিন অবৈধ দোকানের দখলদারিও আর চলবে না। সপ্তাহান্তে রাতের দিকে ভিড় খানিকটা কমতেই দমদম স্টেশনেও এবার চলল বুলডোজার। মাঝরাতে দমদম স্টেশনের ভিতরেও বাইরে একের পর এক দোকান স্টল ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার। রাত 11টা নাগাদ দমদম স্টেশনে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। খানিকক্ষণেই পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী, আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকরা। প্রথমে মাইকিং করে দোকান এবং স্টলগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুলডোজার অভিযান শুরু হয়। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক স্টল, দোকান, গুমটি। প্রাক্তন সিপিএমের সাংসদ তরিত তোপদার বলেন, অনুরোধ করেছিলাম একটা দিন সময় দিন, আমি রেলমন্ত্রীর সঙ্গে কাল কথা বলবো, কিন্তু তার অনুরোধেও থামেনি বুলডোজার। এদিকে রেল কর্তৃপক্ষের দাবি, নিত্যদিন অগণিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থেই অবৈধ দোকান চটজলদি গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রেল কর্তৃপক্ষের নির্দেশেই তড়িঘড়ি অবৈধ নির্মাণ ভাঙতে তারা সাহায্য করেছে। রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, এই আতঙ্কের আবহেই শুক্রবার দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা হকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে দমদম স্টেশনে
হকারি করে সংসার চালাতেন। সম্প্রতি রেলের তরফে স্টেশন পরিষ্কার উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্টেশনের বহু হকারের মতো তিনিও ব্যবসা হারানোর আশঙ্কায় ভুগছিলেন। অভিযোগ, আর স্টেশনে ব্যবসা করতে পারবেন না এমন আশঙ্কাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হকারদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশনে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। ভবিষ্যতে কিভাবে সংসার চলবে তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন বহু হকার। সোনারপুরে অভিষেককে মারধর হেনস্থার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তপন মাইতি এবং আকাশও, যাদের ঘটনার সম্পর্কিত ভিডিওতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনায় সোনারপুরে নিহত তৃণমূল কর্মীকে দেখতে গিয়ে জনরোষের মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি রীতিমতো মারধর ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের নিরাপত্তায় সেখান থেকে বের হতেই প্রথমে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান অভিষেক। তবে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের তরফে জানানো হয় ভর্তির প্রয়োজন নেই। এরপর মিন্টো পার্কের ধারে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একই কথা বলা হয়। এই পুরো সময় অভিষেকের সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। শনিবার হাসপাতালে এসে বাংলার নতুন বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেন, যারা ক্ষমতায় আছেন তারা সমস্ত হাসপাতাল এবং সর্বোচ্চ কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছেন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না করা হয়, কারণ তারা চান না যে অভিষেকের চিকিৎসা হোক। যদিও মিন্টো পার্কের যে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন নেত্রী, সেই হাসপাতালের তরফে একটি মেডিকেল নোটে বলা হয়েছে 38 বছর বয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায় 30 মে একটি ডাক্তারি পরীক্ষা করিয়েছেন, আর সেই পরীক্ষা অনুযায়ী তার হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন আপাতত নেই। রিপোর্টে বলা হয়েছে অভিষেককে পরীক্ষা করে কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। এই চিকিৎসকরা কেবল তার বুকে একটি কালশিটে দাগ লক্ষ্য করেছেন। নোটে আরও বলা হয়েছে যে পরীক্ষার সময় তিনি সচেতন, সজাগ, স্বাভাবিক ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন। তৃণমূল বাংলায় যে সংস্কৃতি তৈরি করেছিল আজ নিজেরাই তার শিকার। অভিষেকের উপর হামলার ঘটনায় চাঁচাচলা প্রতিক্রিয়া অধীরের। সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ইট, পাথর ও ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এই নজিরবিহীন হামলার ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া দিলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় রাজনৈতিক হিংসার সংস্কৃতির তীব্র সমালোচনা করে অধীরবাবু সাফ জানান, রাজ্যে এই মুহূর্তে যে দলই ক্ষমতায় থাকুক না কেন গুন্ডামির সংস্কৃতি সমানে জারি রয়েছে। তিনি কটাক্ষের সুরে বলেন, বাংলায় ওরা যে সংস্কৃতি তৈরি করেছিল আজ নিজেরাই তার শিকার হচ্ছে। তৃণমূল যে গুন্ডামি করতো এখন বিজেপিও ঠিক সেটাই করছে। তৃণমূলের জমানায় আমরা যে হিংসা দেখেছি তা কিন্তু শেষ হয়নি, এখনও চলছে। আমি স্পষ্ট বলছি, এই সব অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এদিকে এই ঘটনার পর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে দেখতে অ্যাপেলো হাসপাতালে গিয়ে তিনি সরাসরি বিজেপিকে এই হামলার জন্য দায়ী করেন এবং গেরুয়া শিবিরকে খুনি বলে আখ্যা দেন। তবে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তৃণমূল সাংসদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে এই ঘটনার কড়া নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বিষয়টিকে বিজেপির প্রতিহিংসার রাজনীতির এক ঘৃণ্য রূপ বলে বর্ণনা করেছেন। রাহুল গান্ধী বলেন, একজন নির্বাচিত সাংসদের উপর এই ধরনের আক্রমণ আসলে গণতন্ত্রের উপর আঘাত। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছেই দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি, যাতে কোনো জনপ্রতিনিধিকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে না হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে অভিষেকের উপর এই প্রাণঘাতী হামলা চালিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এটি তাকে খুন করার চক্রান্ত ছিল। তিনি জানান, পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি রয়েছে এবং এই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যপালের দ্বারস্থ হবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই লড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 15 বছরের বর্বরতা আর অভিষেকের অহংকারেরই ফল এই হামলা, বিজেপির যোগসূত্রের দাবি উড়িয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী তথা রাজ্য সরকারের হেভিওয়েট মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই হামলার ঘটনার জন্য তৃণমূলের বিগত সরকারের আমলের 15 বছরের পুলিশি বর্বরতা এবং খোদ অভিষেকের অহংকারকে দায়ী করেছেন তিনি। একই সাথে তৃণমূলের আনা সমস্ত অভিযোগ খারিজ করে এই ঘটনায় বিজেপির কোনো প্রকার যোগসূত্র থাকার কথা স্পষ্ট উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যা ঘটেছে তা অন্যায়। আমরা বারবার মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ করেছি, কিন্তু আজ যা ঘটেছে তার জন্য অভিষেক নিজেই দায়ী। একদিকে গত 15 বছর ধরে চলা পুলিশি বর্বরতা আর শেখ শাহজাহানদের দাপট, অন্যদিকে অভিষেকের চরম অহংকার। তিনি বলেছিলেন 4 তারিখের পর নাকি ডিজে বাজানো হবে। আপনারা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিকেও গালিগালাজ করেছেন।
তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি নেত্রী আরও যোগ করেন, আজকে যা দেখছেন তা আসলে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বিগত 15 বছর ধরে আপনারা নিজেদের ভগবান ভাবতেন। কি ধরনের রাজনীতি আপনারা খেলেছেন, আজ আপনাদের লক্ষ্য করে ডিম আর জুতো ছোড়া হচ্ছে। মানুষ আপনাদের বাড়ির সামনে এসে থুথু ফেলছে, গালিগালাজ করছে। রাজনীতিতে এক দল ক্ষমতায় আসবে, অন্য দল যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এমন রাজনীতি করব না যেখানে মানুষ আমাদের জুতোর মালা দেবে বা আমাদের বাড়ির সামনে এসে থুথু ফেলবে। আপনারা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী, কারণ আপনারা ভেবেছিলেন আপনাদের কোনোদিন ক্ষমতা থেকে সরানো যাবে না। আজ সাধারণ মানুষ সেটাই করে দেখিয়েছে। আর আপনারা যে বিজেপির যুক্ত থাকার কথা বলছেন তা একেবারেই ভিত্তিহীন। আমরা যতটুকু জানি ওই এলাকার 36টি ওয়ার্ডের মধ্যে 35টিতেই তৃণমূলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। জুলাই থেকে বাড়ি বাড়ি স্মার্ট মিটার, 2 কোটি গ্রাহকের জন্য বড় ঘোষণা। বিদ্যুৎ বিলে আসছে বদল। রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় বড় পরিবর্তনের পথে কেন্দ্র ও রাজ্য সরকার। আগামী জুলাই মাস থেকেই বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরের ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে প্রায় 2 কোটি বিদ্যুৎ গ্রাহককে এই পরিষেবার আওতায় আনা হবে। ফলে বিদ্যুৎ ব্যবহার ও বিল সংক্রান্ত ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন। শনিবার একাধিক উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে আবাসিক গ্রাহকদের পাশাপাশি সরকারি অফিস, সরকারি ভবন এবং বিভিন্ন প্রশাসন প্রতিষ্ঠানে স্মার্ট মিটার স্থাপন করা হবে। পরবর্তীতে বৃহৎ বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা হবে। স্মার্ট মিটার চালুর মূল লক্ষ্য বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিলিং ব্যবস্থাকে আরও আধুনিক করা। এর মাধ্যমে গ্রাহকরা রিয়েল টাইমে বিদ্যুৎ খরচের তথ্য জানতে পারবেন। পাশাপাশি বিদ্যুৎ অপচয় কমানো এবং রাজস্ব আদায় আরও কার্যকর করার পরিকল্পনাও রয়েছে। শুধু স্মার্ট মিটার নয়, কেন্দ্রীয় সরকারের PM সূর্যঘর যোজনা দ্রুত বাস্তবায়নের বিষয়েও জোর দেওয়া হয়েছে। সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানো এবং পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থার প্রসারে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র। মনোহর লাল খট্টর জানিয়েছেন, 2029 থেকে 30 সালের মধ্যে সম্ভাব্য বিদ্যুৎ চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের প্রায় 800 কোটি টাকার বকেয়া দ্রুত মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিন বিদ্যুতের পাশাপাশি নগর উন্নয়ন ও পরিকাঠামো নিয়েও একাধিক ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তার অভিযোগ, আগের রাজ্য সরকার স্বচ্ছ ভারত মিশন এবং স্বচ্ছ সর্বেক্ষণ প্রকল্পে সক্রিয়ভাবে অংশ নেয়নি। ফলে বজ্র ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা সংক্রান্ত উন্নয়নে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে হাতিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার, ফাঁস তৃণমূল নেত্রী স্বামীর কীর্তি। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের জালে তৃণমূলের ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী শরীফুল ইসলাম। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রথমে তাকে আটক করে, কিন্তু জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপরই অভিযুক্ত শরীফুলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ডোমকলে। পুলিশ সূত্রে খবর, 3টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে সেই টাকা তুলে নিতেন ধৃত শরীফুল। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল, পাশে নেই দলীয় নেতৃত্ব। তৃণমূলের ডোমকল কোর কমিটির সদস্য বশির মোল্লা বলেন, যা অভিযোগ সেটা মারাত্মক। এরকম হয়ে থাকলে নিশ্চয়ই তার শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে সিপিআইএমের ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা জানান, আমরা বিগত দিনে বারবারই বলার চেষ্টা করেছি ডোমকল পঞ্চায়েত সমিতির দুর্নীতির ঘুঘুর বাসা এখন সব প্রকাশ্যে আসছে। আমরা চাইবো অবশ্যই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হোক। জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। এমনকি ধৃতের স্ত্রী ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস জানান, কিছুদিন আগে এই ধরনের অভিযোগ ওঠায় বিডিও সাহেব ওর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। এখন শুনছি 3টে অ্যাকাউন্টে টাকা ঢোকে। বিষয়টা আসলে কি আমিও জানি না। আইসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারবো। জানা গিয়েছে, সভাপতির স্বামী শরীফুল ইসলাম নিজে একটা CSP চালান। সেখান থেকে কিছু গন্ডগোল হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন সভাপতি। অন্যের নথি ভাড়া নিয়ে সেই নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতেন ধৃত শরীফুল। এই সংক্রান্ত বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে আসে। এরপরেই শরীফুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ডোমকলে বহু ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যায়। এরপরেই একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এবার এহেন ঘটনায় নাম জড়ালো খোদ তৃণমূল নেত্রী স্বামীর। ঘটনায় কংগ্রেসের ডোমকল ব্লকের সভাপতি মশিউর রহমান রানা জানান, ঘটনাটা ন্যাক্কারজনক এবং অভিযোগ সত্য হলে অবশ্যই এর আইনানুগ শাস্তি হওয়া দরকার। তৃণমূলে ভালো বা খারাপ বলে কিছু নেই, পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢাললেন শ্রমিক। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শাসক শিবিরে যোগ দিতে তৃণমূলের একাধিক বিদায়ী সাংসদ ও বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন রাজ্য রাজনীতিতে। দীর্ঘদিন ধরে চলা এই জল্পনায় এবার কার্যত জল ঢেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্রমিকবাবু স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য বিজেপির দরজা এখন সম্পূর্ণ বন্ধ। বাংলায়
বাংলায় নিজেদের একক শক্তিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর অন্য দল থেকে রাজনৈতিক নেতা আমদানি করার কোনো বাধ্যবাধকতা বা তাগিদ বিজেপির নেই বলে তিনি সাফ জানান। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দেদার দল বদলের তিক্ত অভিজ্ঞতা থেকে দল শিক্ষা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার আর সেই ভুল হবে না। এমনকি ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কোনো ভাগ হয় না দাবি করে তার মন্তব্য, তৃণমূল আর দুর্নীতি এখন সমার্থক শব্দ। তবে তৃণমূলের যে সমস্ত সাধারণ সমর্থক এই দুর্নীতির বৃত্তের বাইরে থেকে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের দলে নেওয়ার বিষয়ে কোনো একক ব্যক্তি নয়, বরং দলগতভাবে যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। এই সাক্ষাৎকারে বাংলার পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ নিয়ে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককেও কড়া বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি প্রমাণ করে দিয়েছে যে কোনো মুসলিম প্রার্থী না দিয়ে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভরশীল না হয়েও রাজ্যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা সম্ভব। তাই মুসলিমদের উচিত সংখ্যালঘু মানসিকতা ঝেড়ে ফেলে নিজেদের এদেশের প্রথম সারির নাগরিক ভাবা। সেই সাথে ধর্মীয় কট্টরপন্থার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তিনি যোগ করেন, কট্টরপন্থী রাজনীতি হিন্দু বা দেশের জন্য কতটা বিপজ্জনক, মুসলিমদের জন্য ঠিক ততটাই ক্ষতিকর। নতুন সরকারি জাতপাত নির্বিশেষে সমগ্র সম্প্রদায়ের মানুষ সমানভাবে সরকারি উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন। কাটোয়ায় 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল নেতাদের। কখনো কখনো তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষরা। ইট পাথর থেকে ডিম ছোড়া হচ্ছে, উঠছে চোর স্লোগান। কাটোয়াতে 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। জানা গিয়েছে, ভুয়া অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালের বিরুদ্ধে। কাটোয়ার স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও 17 জনের। দীর্ঘদিন ধরে দিগন্ত পালের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কাটোয়ার কভুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ জানিয়েছিলেন, তাদের না জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা তোলা হয়। কাটোয়া থানাতে এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। সেখানেই প্রাক্তন বিধায়ক সহ আরও অনেকের নামে অভিযোগ জমা পড়েছে। শনিবার গভীর রাতে দিগন্ত পালের বাড়িতে হানা দিয়েছে পুলিশ, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরে স্টেশন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারতেন না, তারাও এখন মুখ খুলছেন। এই তৃণমূল নেতাদের কোথাও গ্রেফতার করা হচ্ছে, কোথাও তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক কটাক্ষ দিলীপের। দিলীপ বলেন, হাসপাতালে জোর করে ভর্তি করানোর জন্য মমতা ব্যানার্জির ক্রমাগত চাপ। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, ডাক্তার হসপিটাল খারাপ হয়ে গেল, এসব নাটক দেখতেও হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন, জীবনে মাটিতে পা ফেলেননি, হাওয়াগিরি করে নেতা হতে এসেছে। 22টা কনভয়, 100টা পুলিশ। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে দিলীপের পরামর্শ, তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে। আমরা ভালো কাজ করছি, টিভিতে দেখুন। না হলে আমাদের হাতে এত পুলিশ নেই যে আপনাদের পাহারা দেবে। বেরোবেন না বাড়ি থেকে। জেপি নাড্ডার রাজ্যে এসে আক্রান্ত হওয়ার ঘটনাকে টেনে নিয়ে এসে দিলীপ ঘোষের কটাক্ষ, যখন নাড্ডার গাড়িতে পাথর মেরেছিল আমি নিজে গাড়িতে ছিলাম, গাড়ি বুলেট প্রুফ ছিল, না হলে সেদিন আমরা কেউ বাঁচতাম না। সেটা যদি জনরোষ হয় তাহলে এটাও জনরোষ। নাটক, ড্রামা, গিমিক কিচ্ছু আর চলবে না। বদলে গেছে বাংলা, এবার ঠেলা সামলা, দেখ কেমন লাগে। গতকাল সোনারপুরে যে তীব্র জনরোষের মুখে পড়েন অভিষেক, তাতে বিজেপির কেউ কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, অল বিজেপি স্পন্সার্ড, দেখুন কি হাল করছে। এই হলো ওদের গণতন্ত্রের উদাহরণ। 1 মাসও হয়নি, কোথাও পুলিশ নেই। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু বলবেন, ভোটের আগেও অনেক কিছু বলতেন, ডিজে বাজাবেন, কীর্তন শোনাবেন, আরও অনেক কিছু করবেন। এখন জনগণ তাকে সবকিছু শোনাচ্ছেন। বিজেপির লোকজন নয়, সাধারণ মানুষ চোর বলছেন। আমরা তো বলছি তৃণমূলকে, যারা ছিলেন তাদের মধ্যে কতজন বিজেপির, কতজনকে বিজেপির মিছিলে দেখছেন, আপনারা তাদের পরিচয় দিয়ে জানান। আপনারাই চ্যালেঞ্জ দিন। আপনাদের তো বিরাট আইটি টিম আছে। সাধারণ মানুষ চাকরি পায়নি, চাকরি বিক্রি হয়ে গিয়েছে, তারা এসে চোর বলছে। আর চোর বলবেই না কেন? কাকুর অডিও রেকর্ডিংয়ে তো অভিষেক বলে একটা নাম এসেছে, সেটা নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে নাজেহাল আমজনতা। ভোটের প্রতিশ্রুতি কি তবে মিথ্যে? প্রশ্ন তুলে সরব গ্রাহকরা। নির্বাচনের আগে প্রতিটি মানুষের ঘরে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ভোট মিটতেই সেই প্রকল্পের সুবিধা পেতে গিয়ে নতুন নতুন শর্তের বেড়াজালে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই শর্তাবলী নিয়ে এখন রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। সুবিধাভোগীদের বড় অংশের অভিযোগ, ভোটের সময় গাজর দেখানো হয়েছিল, আর এখন সেই গাজর ধরা তো দূরের কথা, হাতে পাওয়ার উপায়ও কঠিন করে দেওয়া হয়েছে। কেন ক্ষুব্ধ সাধারণ মানুষ?
অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে যে নতুন নিয়ম বা নথিপত্রের পাহাড় ডিঙোতে হচ্ছে তা বয়স্ক এবং দরিদ্র মানুষের নাগালের বাইরে বলেই দাবি অনেকের। মূলত আধার লিঙ্ক, ডিজিটাল রেশন কার্ডের সাথে সংযোগ এবং আয়ের শংসাপত্রের মতো জটিল প্রক্রিয়াগুলোর কারণে অনেকেই প্রকল্পের আওতায় আসতে পারছেন না। বিরোধীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের বিরুদ্ধে সরাসরি মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ তুলেছে। তাদের দাবি, নির্বাচনের সময় সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ভোট নেওয়া হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি পালনের সময় আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। যদিও সরকার পক্ষের দাবি, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে এই নিয়মগুলো কিছুটা কঠোর করা হয়েছে। দিল্লিতে 5তলা বহুতল ভেঙে মৃত 2, মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হবে। 5তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, এছাড়াও 8 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় দিল্লির মেহেরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি 5তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ধ্বংসস্তূপ থেকে 10 জনকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালেও চলছে উদ্ধার কাজ। মেহেরৌলি থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এইমস ট্রমা সেন্টারে 10 জন রোগীকে আনা হয়। এই 10 জন রোগীর মধ্যে 2 জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। 5 জন রোগী আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা পর্যবেক্ষণে রয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, এই ধরনের সমস্ত অননুমোদিত ভবন এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ রাজ্যের 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। শনিবার ভয়াবহ ঝড় বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী অনুকূল পরিস্থিতি এখনও বজায় রয়েছে। শনিবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় ও প্রবল বৃষ্টির জেরে শহর এবং শহরতলির একাধিক এলাকায় গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ এবং যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন জায়গায় রেল পরিষেবাতেও প্রভাব পড়ে। দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি তুলনামূলকভাবে কম তীব্র হতে পারে বলে আলাদা কোনো সতর্কতা জারি করা হয়নি। দিনের বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় প্রবল দমকা হাওয়া বইছে। হাওয়ার গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার থাকলেও কিছু ক্ষেত্রে তা 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।